হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। একটানা 7 দিন তীব্র জ্বরের দাপদাহ আর সর্দি কাশির মতো বিদঘুটে অসুস্থতায় ভুগে তবেই সেদিন সারাবেলা বাইরে থাকার পাট চোকালো অরু। এখন জ্বর নেই মোটেই, গত কয়েকদিনের থেকে আজ শরীরটাও বেশ হালকা লাগছে, তবে খুসখুসে কাশিটা যেন পিছুই ছাড়ছে না। দিনের বেলা যেমন তেমন রয়েসয় হয়, কিন্তু রাত হলে যেন কাশির 14 গোষ্ঠী এসে ওর ঘুম হারাম করে দেয়। সাদে কি আর অরু এটাকে বিদঘুটে রোগ বলে? আজ মনে হচ্ছে একফালি রোদ উঠেছে পূর্বাকাশে। অরু উঠে গিয়ে জানালার পর্দা সমেত কাচ সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল ঠান্ডা হাওয়া নাক চিরে ভেতরে প্রবেশ করল ওর। রোদের তাপ যতটা মনে হচ্ছিল ততটাও গাঢ় না। মুখ ভার করে আবারও জানালার কাচ টেনে দিল অরু, মনে মনে ভাবল, এই ঠান্ডা বাতাস লেগে যদি আবারও জ্বরটা ফিরে আসে তাহলে আপা নির্ঘাত মেরে আলুর দম বানিয়ে দেবে। তবে পর্দাটা আর টানল না। রুমের কোণ থেকে একটা বারস্টুল টেনে নিয়ে গালে হাত দিয়ে বসে পড়ল জানালার মুখোমুখি। প্রকৃতির আবহমান উত্থান পতন দেখতে দেখতে যখন ভাবলেশহীন হয়ে পড়ে অষ্টাদশীর উদাসীন মন, তখনই রুমের বাইরে হাতের আঙুল দিয়ে দরজায় টকটক আওয়াজ তুলে কড়া নাড়ে অষ্টাদশীর মনে গ্রিক গড খ্যাতিপ্রাপ্ত সুদর্শন যুবক। অরু পেছনে ঘুরল তৎক্ষণাৎ, দেখল পুরো ফর্মাল ড্রেস আপে সপকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে কৃতিক। চুলগুলো আজ এলোমেলো নয়, বরং হেয়ার জেল দিয়ে পরিপাটি করা। সফেদ শার্টের উপর নেভিব্লু কোটি আর গ্রে রঙের রিস্ট ওয়াচে তাকে অসম্ভব মানিয়েছে। অবশ্য এটা নতুন কিছু নয়, প্রথম 2 দিন বাড়িতে সারাক্ষণ গেম খেলে কাটালেও গত 1 সপ্তাহ ধরেই প্রতিদিন রেডি হয়ে কোথাও যায় কৃতিক। অরু জানে না কৃতিক কোথায় যায়, আর জানতেও চায় না। কারণ অরুর চোখে কৃতিক একজন নির্দয় মানব। কতটা অমানুষ হলে একজনকে এমন প্রতিকূল আবহাওয়ায় ঘর থেকে বের করে দিয়ে ঘুমিয়ে যেতে পারে মানুষ? ভেবে পায় না অরু, আর না কৃতিকের কাছে এর কোনো জবাব আছে। এই লোক বেপরোয়া স্বভাবের জানত অরু, তাই বলে এতটা, তাও বিনা কারণে। এখনও সেসব কথা ভাবলে মাথাটা জ্বলন্ত লাভায় টকবক করে ওঠে অরুর। দ্বিতীয়বারের মতো কৃতিকের দরজায় টোকা দেওয়ার আওয়াজ পেয়ে সম্মোহন ফিরে পেল অরু। তবে কোনো কথা না বলে শুধু জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করল কৃতিকের দিকে। জবাবে নিজ পকেটে হাত গুজে রেখে একটানা কয়েক মিনিট নিষ্প্রভ তাকিয়ে রইল কৃতিকও। কৃতিকের চোখ নিষ্প্রাণ, তবে তাকালে মনে হয় কথাদের রাজ্য। এ চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। অরু পারল না, চোখ নামিয়ে সংশয় বোধ করল, তারপর বাধ্য হয়ে জিজ্ঞেস করেই ফেলল, কিছু বলবেন? না। সশব্দে কথাটা বলে দ্রুত স্থান ত্যাগ করে চলে গেল কৃতিক। অজ্ঞাত অরু কিছু না বুঝে সেদিকেই তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, এই লোকটা এমন কেন? ভারী অদ্ভুত। অবসেশন মানে ঘোর? হ্যাঁ ওটাই, তুই আমার প্রতি অবসেসড অর্ণব, আর কিছু নয়। অযথা নিজের মূল্যবান সময় নষ্ট করিস না। আমার জীবনটা পদ্ম পাতার জলের মতোই, আজ আছি কাল নেই, দেখা গেল নিজ বাবার হাতেই। বাক্যটুকু আর শেষ করতে পারল না এলিসা, তার আগেই ফোনের উপাস থেকে কড়া গলায় শাসিয়ে উঠল অর্ণব। চুপ করবি এলিসা, এই এক বাসি গল্প শুনিয়ে শুনিয়ে আর কতদিন দূরে সরিয়ে রাখবি আমাকে? যেদিন নিজ চোখে দেখবি সেদিন বুঝবি আমি কোনো বাসি কিংবা বেহুদা কথা বলছি না। যেদিন দেখব সেদিন তুই একা থাকবি না, আমরা 3 জনই তোর সাথেই থাকব। নিজেকে এতটা হেল্পলেস ভাবার কিছুই নেই। আমার জন্য তোরা কেন বিপদে পড়তে যাবি? অর্ণব শীতল কণ্ঠে বলল, তুই আর আমরা কি আলাদা বল? এলিসা জবাব দেয় না। এই অর্ণবটাকে বুঝিয়ে বুঝিয়ে হয়রান ও নিজেই। কাজের কথা বলতে গেলেও ঘুরিয়ে ফিরিয়ে প্রেম টপিকে চলে আসে। আশ্চর্য! কিন্তু অর্ণবই বা কী করবে, ভালোবাসা তো আর পরিস্থিতি বুঝতে চায় না, আর না মানতে চায় কোনো বাধা। নইলে এলিসার মতো নাম করা পকার প্লেয়ারকেই কেন ভালোবাসতে গেল ও? দুনিয়াতে আর কি কোনো ভালো মেয়ে ছিল না? একটা দীর্ঘশ্বাস ছেড়ে এলিসা শুধায়, এখন কোথায় আছিস? গাড়িতে, আজকেই ইউএসএ ফিরলাম। এর মধ্যে কৃতিক আবার কারো ডিটেইলস চাচ্ছে, ওটা বের করে দিয়ে এখন বাসায় যাচ্ছি। তোদের জন্য আমার ডিটেকটিভ এজেন্সির জবটা আর বৈধ থাকল না। দ্য গ্রেট হ্যাকার অর্ণব সায়ন্ত যদি বেস্ট ফ্রেন্ড হয়, তবে ফ্রেন্ড উইথ বেনিফিট কি কে না চায় বল? অর্ণব উচ্ছ্বাসিত গলায় বলল, চলো না, আজ সিনেমা হলে গিয়ে ফ্রেন্ড উইথ বেনিফিট ই মুভিটা দেখে আসি। শুধু তুই আর আমি, হেব্বি রোমান্টিক মুভি আমি 10 বারেরও বেশি দেখেছি। তুই একটা নষ্ট।
বিরক্ত হয়ে কল কেটে দিল এলিসা। এই ছেলের সারাক্ষণ মাখো মাখো ভাব। কি করে এত নাম করা হ্যাকার হলো ও? তৎক্ষণাৎ ভাবনার সুতোয় টান পড়ল ওর, অচিত মন বলল, ওয়েট, কৃতিক কার ডিটেইলস চাইল অর্ণবের কাছে? নতুন করে আবার কার সাথে ঝামেলা পাকাতে চাইছে ও? ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যা ৭টা। কৃতিক মাত্রই বাড়িতে এসেছে, বেশভূষা দেখে মনে হচ্ছে বাইক রাইডিং এ গিয়েছিল সে। পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে হোলরুমের মধ্যেখানে পা রাখতেই দুপা নিজ গতিতে থমকে গেল ওর। ভেতরে ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ল অজানা লাবডুট। সেখানেই কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে থেকে ধীর পায়ে এগিয়ে এলো সবচেয়ে কর্নারের কাউচের দিকে। ঘাড়টা সামান্য কাত করে মুখে একটা বাঁকা হাসি ঝুলিয়ে রেখে দেখতে লাগল ঘুমন্ত মেয়েটাকে। এই মেয়েটা ওর চেনা, খুব চেনা। যেখানে মেয়েদের প্রতি তীব্র অনীহা ওর, সেখানে এই হাঁটুর বয়সী মেয়েটার প্রতি অদম্য আসক্তি। অথচ এই অনুভূতিগুলোকে কত বছর ধরে অস্বীকার করে যাচ্ছে ও। খুবই সন্নিকটে একজনার উপস্থিতি স্পষ্ট, অথচ তখনও হোল রুমের নরম গদিতে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে অরু। গভীর ঘুমে তলিয়ে থাকায় জামা কাপড়েরও হদিস নেই। প্লাজো টি শার্ট দুটোই জায়গা থেকে সরে গিয়ে শরীরের অর্ধেকাংশ উন্মুক্ত। হোল রুমে জ্বালিয়ে রাখা বিস্তর ফকফকে সাদা আলোয় সে সব কিছুই কৃতিকের চোখে দৃশ্যমান। ও না চাইতেও এক ঝলক পা থেকে মাথা অবধি পরখ করল অরুকে। হুট করেই কেমন ঘোর লেগে এলো দুচোখে। নেশাগ্রস্তদের মতোই চোখ দুটো ঝাপসা লাগছে ওর। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। বারবার জিভ দিয়ে শুকনো অধর ভিজিয়ে যাচ্ছে। চোখের সামনে শুয়ে থাকা অরুর লতানো নারীদেহের ভাঁজগুলো বড্ড আকর্ষণীয় লাগছে কৃতিকের চোখে। বয়সের তারতম্য, সম্পর্কের জটিলতা সবকিছু কয়েক মুহূর্তের জন্য ভুলতে বসেছে দ্য গ্রেট পার্সোনালিটি খ্যাত জায়ান কৃতিক চৌধুরী। মেয়ে মানুষে নাকি তার অ্যালার্জি, ভার্সিটির টিচার থেকে স্টুডেন্ট সবাই তো এটাই জানে। কিন্তু এখন এই মুহূর্তে এমন কেন হচ্ছে? ৮ বছর আগের তৈরি হওয়া প্রণয়াশক্তি কেনই বা হুট করে মাথা চারা দিয়ে উঠছে? তাহলে কি কৃতিক অরুকে নয় বরং নিজ অনুভূতিকে ঘৃণা করে? সৎ মায়ের মেয়ের প্রতি এতটা দুর্বলতা কোনো সমাজই মেনে নেবে না, বাঙালি সমাজ তো একদমই নয়। তাই তো নিজে বাঙালি হয়েও বাঙালিদের প্রতি এত রাগ ওর। ভালোবাসায় আবার সমাজ কিসের? ধর্মে যার প্রাধান্য আছে সমাজে তার শিক্ষিত নেই কেন? ভেবে পায় না কৃতিক। এই মুহূর্তে ভাবতেও চায় না কোনো কিছু। ওর চোখে পৃথিবী এখানেই থমকে গিয়েছে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে অরুর শিওরে ধপ করে বসে পড়ে কৃতিক। ফ্লোরে উড়োঝুড়ো হয়ে পড়ে থাকা লম্বা চুলগুলোর দিকে এক পলক গভীর দৃষ্টিতে তাকিয়ে ওর কানের কাছে এসে হিসিয়ে কৃতিক বলে, আবার কেন ফিরে এলি এই আধ পোড়া জীবনে? বাকিটা পুড়িয়ে দিতে। তারপর একটা কপট হাসি খেলে গেল কৃতিকের ঠোঁটের কোণে, মুখটা আরও একটু সামনে বাড়িয়ে একই সুরে বলল, এবার যদি সত্যিই তোর আসক্তি থেকে নিজেকে সামলাতে না পারি, তাহলে বিশ্বাস কর তুইও পুড়বি। আমার দহনে পোড়াবো আমি তোকে। এখন তো ছোট নেই, তাহলে তুই কেন বেঁচে যাবি? এবার আর আমি একা নই, আমরা দুজনে মিলে প্রণয়াসক্ত হব। কৃতিক অয়াচিত ঘোরের বসে আরও কিছু বলতে যাবে তার আগেই অরু ঘুমের তালে একটু নড়েচড়ে ওঠে। অকস্মাৎ সম্বিত ফিরে ফেল কৃতিক। কি করছিল ও এটা? সঙ্গে সঙ্গে অরুর দিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেলল ও। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে ওয়ারড্রব থেকে একটা লম্বা চাদর বের করে ছুঁড়ে মারল অরুর উন্মুক্ত গায়ে। এমনভাবে দূর থেকে ছুড়ল যেন অরুর শরীরে কোনো নোংরা লেগে আছে। গায়ে কাঁথা জাতীয় কিছুর উপস্থিতি টের পেয়ে সেটাকে ভালোমতো গায়ে পেঁচিয়ে অন্যপাশ হয়ে শুয়ে পড়ল অরু। সরু জায়গা হওয়াতে পাশ ঘুরতেই কাচের টিটেবিল থেকে ছোট্ট বাইকের শোপিচটা পড়ে যাচ্ছিল মেঝেতে, তৎক্ষণাৎ সেটাকে ক্যাচ করে নিল কৃতিক। বাইকে বসা হেলমেট পরা 1.5 ইঞ্চি সাইজের পুতুলটাকে চোখ পাকিয়ে হিসিয়ে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু মেক এ সাউন্ড। সেই সন্ধ্যায় গতর ডুবে যাওয়া নরম সোফাতেই ঘুমিয়ে কাটিয়ে দেয় অরু। যখন ঘুম ভাঙে তখন রাত 9:35। চারিদিকে ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। ঘুমের রেশ কাটিয়ে আড়মোড়া ভেঙে উঠে বসতেই সেদিনের মতো বিশাল মনিটরের একফালি তীক্ষ্ণ আলো এসে চোখে লাগে অরুর। সেই আলোতে কৃতিকের উপস্থিতি স্পষ্ট। কানের উপর কানপট্টির ন্যায় বড় বড় হেডফোন লাগিয়ে নির্দ্বিধায় গেমিং রিমোট কন্ট্রোলটায় হাত নাড়িয়ে যাচ্ছে সে। পরনে বাইকারদের মতো ব্ল্যাক লেদার জ্যাকেট, যার সামনের দিকের চেইনটা পুরোপুরি খুলে ঘাড় থেকে খানিকটা নামানো, যার দরুন ভেতরে পরিহিত কালো স্যান্ডোগেঞ্জিটা ও দৃশ্যমান। তার উপর শরীরচর্চা করে কৃত্রিম উপায়ে বানানো অ্যাবসগুলোকে এইটুকুনি স্কিনি স্যান্ডোগেঞ্জি আড়াল করতে পারছে না মোটেই। অন্ধকারে বসে বসে আর চোখে এসবই দেখছিল অরু। ঠিক তখনই রুমের লাইট জ্বলে সবকিছু আলোকিত হয়ে যায়। অকস্মাৎ তীক্ষ্ণ আলো চোখে পড়ায় কপাল কুঁচকে চোখ দুটো খিচে বন্ধ করে নিল অরু।
হা করে না থেকে মুখের লালা পরিষ্কার কর। সামনের মনিটরে ধ্যান রেখেই বলল কৃতিক। চোখ বড়বড় করে কৃতিকের মুখের দিকে তাকালো অরু। আগের মতোই ভাবলেসহীন মুখশ্রী। তবে অরু আর ভাবলেসহীন হয়ে বসে থাকতে পারল না। হঠাৎ এরূপ পচানি খেয়ে ব্যাবাচ্চাকা হয়ে তৎক্ষণাৎ আলগোছে চুল বাঁধতে বাঁধতে দৌড়ে উপরে চলে গেল। তার কয়েক মুহূর্ত পরে আবারও নিচে নেমে অসহায় মুখ নিয়ে কৃতিকের সামনে এসে দাঁড়ায় অরু। কি সমস্যা? ভ্রু কুঁচকে প্রশ্ন ছোড়ে কৃতিক। অরুর চোখে মুখে অসহায়ত্ব, কণ্ঠে কাদো কাদো ভাব, কোনো মনে কান্না আটকে রেখে ও বলল, আপা এখনো ফেরেনি? প্রতিদিন তো সন্ধ্যায় ফিরে আসে। তো আমি কি করব? ভাবলেশহীন জবাব কৃতিকের। আপনার ফোনটা একটু দিন, আপাকে কল করব। ল্যান্ডলাইন দিয়ে কর। নাম্বার জানি না তো। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে পকেট থেকে ফোন বের করে অরুর হাতে দেয় কৃতিক। অরু কল করল একবার, দুইবার, তিনবার, তাও ধরল না অনু। এত রাত হয়ে গেছে, আপা ফিরছে না, কল ও ধরছে না। অয়াচিত ভয়েরা যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল অরুকে। অজস্র খারাপ চিন্তায় পেটের মধ্যে নাড়িভুড়ি কেমন উগরে আসতে চাইছে। কিন্তু না, শেষবের বদলে উগরে আসলো কান্নারা। অনেক চেষ্টা করেও কৃতিকের সামনে স্থির থাকতে পারল না অরু। ধপ করে মেঝেতে বসে ফুপিয়ে কেঁদে উঠল। আবার সেই একই কান্নার আওয়াজ। অরু কি বোঝে না কোনো এক অজানা কারণে এই আওয়াজে ভেতরটা ছিঁড়ে যায় কৃতিকের? গলা কাটা মুরগির মতোই ছটফট করে ওঠে হৃদয়টা। ইচ্ছে করে সব কিছু ধ্বংস করে ফেলতে। ভেতরে যা হচ্ছে হোক, সেসবকে পাত্তা না দিয়ে আপাতত অরুকে রামধমক দিয়েই শুধালো কৃতিক। কি হয়েছে, ভ্যাভ্যা করছিস কেন? অরু কাঁদতে কাঁদতে জবাব দেয়, আপা কল তুলছে না। এখান আসার পর থেকেই আপা কেমন যেন ব্যস্ত হয়ে গিয়েছে। এখন আবার কলটাও ধরছে না। পার্ট টাইম জব করলে ব্যস্ত হবে না তো কি হবে? মুখ টিপে টিপে বলল কৃতিক। কিছু বলছেন?